সকাল, একটি সিদ্ধান্ত, আর পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে চিরতরে। ভোর 6:30, তেহরান কেঁপে ওঠে বিস্ফোরণে। মিসাইল আঘাত হানে সামরিক স্থাপনায়। ঘণ্টাখানেকের মধ্যেই খবর আসে ইরানের সর্বোচ্চ নেতা আর বেঁচে নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘোষণা করে যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি একটি হুমকি নির্মূলের পদক্ষেপ, নাকি এক অনির্দিষ্ট যুদ্ধের সূচনা? সুইজারল্যান্ডের জেনেভায় তখন কূটনৈতিক আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছিল ওমানের মধ্যস্থতায়। সমাধানের আশা ছিল ক্ষীণ, কিন্তু ছিল। হঠাৎ সবকিছু বদলে যায়। তেহরান, কেরমান সহ একাধিক শহরে একযোগে হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানায় এই অভিযানের লক্ষ্য ছিল ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ শীর্ষ নেতৃত্বকে সরিয়ে পুরো শাসন ব্যবস্থাকে দুর্বল করা। নিহতদের মধ্যে ছিলেন সর্বোচ্চ নেতা, রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। ওয়াশিংটনের ধারণা ছিল মাথা কেটে দিলে দেহ ভেঙে পড়বে। কিন্তু ইতিহাস কি তাই বলে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মেজর কমব্যাট অপারেশন ঘোষণা করেন। তিনি সরাসরি ইরানি জনগণকে আহ্বান জানান, এটাই তোমাদের ঐতিহাসিক সুযোগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানিদের সরকার বিরোধী অবস্থান নিতে বলেন। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, শুধু বোমা হামলা কি বিপ্লব ঘটাতে পারে? একটি ৪৫ বছর পুরনো আদর্শিক রাষ্ট্র কি এভাবে ভেঙে পড়ে? ইরান কোনো এক ব্যক্তির ওপর দাঁড়ানো নয়, এটি একটি মতাদর্শ, একটি সামরিক কাঠামো এবং রেভলিউশনারি গার্ডের শক্ত নেটওয়ার্কের উপর প্রতিষ্ঠিত। ইরান চুপ থাকেনি। কয়েকদিনের মধ্যেই ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। টার্গেট করা হয় বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয় ট্রুথফুল ফোর্স অপারেশন। মিসাইলের অনেকগুলো প্রতিহত করা হয়, তবুও উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি বাহিনী, ইরাকে বিভিন্ন মিলিশিয়া গ্রুপ। সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় পুরো মধ্যপ্রাচ্যে। ট্রাম্প 4টি লক্ষ্য ঘোষণা করেন। 1. ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস। 2. ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা অচল করা। 3. নৌবাহিনী ধ্বংস। 4. শাসন ব্যবস্থা উৎখাত। কিন্তু সামরিক বিশ্লেষকরা সন্দিহান। বোমা দিয়ে স্থাপনা ধ্বংস করা যায়, কিন্তু প্রযুক্তিগত জ্ঞান মুছে ফেলা যায় না। মিসাইল প্রযুক্তি বেশিরভাগই দেশীয়ভাবে উন্নত। নৌবাহিনী ছোট দ্রুতগতির নৌকা ব্যবহার করে গেরিলা কৌশল। আর শাসন ব্যবস্থা, ইতিহাস বলে শুধু বিমান হামলায় কোনো শক্তিশালী সরকার পতন হয়নি। ইরাক, লিবিয়া উভয় ক্ষেত্রেই স্থল অভিযান লেগেছে, আর তার ফল হয়েছে দীর্ঘ অস্থিরতা ও রক্তক্ষয়। ইরানের ভেতরে প্রতিক্রিয়া ছিল বিভক্ত। কিছু বিরোধী নাগরিক সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করে, অন্যদিকে বেসামরিক হতাহতের খবর আতঙ্ক ও ক্ষোভ তৈরি করে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, মানুষ জ্বালানি নিতে ভিড় করে, অনেকে নিরাপদ অঞ্চলে পালানোর চেষ্টা করে। সবচেয়ে বড় প্রশ্ন, জনগণ কি সরকারের বিরুদ্ধে যাবে, নাকি বিদেশি হামলার মুখে ঐক্যবদ্ধ হবে? ইতিহাস বলে বাহ্যিক আক্রমণ অনেক সময় জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করে। ইরান ওপেকের অন্যতম বড় তেল উৎপাদক দেশ। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ যায়। যদি এই পথ বন্ধ হয়, তাহলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করে, বিশ্ববাজার অস্থির হয়ে ওঠে। একটি রাজকীয় যুদ্ধ বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রে যুদ্ধের পক্ষে জনসমর্থন কম, নির্বাচন সামনে, রাজনৈতিক ঝুঁকি বড়। ট্রাম্প ফরএভার ওয়ার শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তিনি এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছেন যার শেষ কোথায় কেউ জানে না। ইসরায়েলেও নির্বাচন সামনে। যুদ্ধকালীন নেতৃত্ব রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে, কিন্তু যুদ্ধ অনিশ্চিত। দ্রুত বিজয় মানে শক্তি, দীর্ঘ যুদ্ধ মানে বিরোধিতা। যুদ্ধের সবচেয়ে বড় বিপদ এর শুরু নয়, এর শেষ কোথায় তা কেউ জানে না। অপারেশন এপিক ফিউরি হয়তো নেতৃত্বকে সরিয়েছে, কিন্তু এটি হয়তো আরও বড় আগুন জ্বালিয়েছে। যদি স্থলযুদ্ধ শুরু হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব নতুন এক অস্থির যুগে প্রবেশ করতে পারে। মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক মোড়ে, এবং পরবর্তী সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিকে বদলে দিতে পারে বহু বছরের জন্য। আপনার কি মনে হয়, এটি কি সামরিক সাফল্য, নাকি এক ভয়াবহ ভুল সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।
আর গভীর আলোচনার জন্য সাবস্ক্রাইব করুন।